বিএনপি সরকারকে আসলে বিরোধীরা ফেলা লাগে না। বিএনপি সরকার মানে নিজেই পড়ে যায়। পৃথিবীর এক বিরল ঘটনা, বিরোধী দল দেশের জনগণকে উদ্ধার করে। আর বিএনপিকে 17 বছর পরে 17 জুলাইতে দেশের জনগণ উদ্ধার করছে। তারা যেভাবে কথা বলছে প্রতিদিন আমাদেরকে ফেলে দিবে, সেইখানে কিন্তু আমরা মারা গেলে কিন্তু নিয়েই মারা যাব। আপা বললেন তাদের খুবই যোগ্য, কেন? তারা রাজপথে পোর খাওয়া, শিক্ষা থেকে শুরু করে সবই ভালো ভালো প্রতিষ্ঠান ঠিক আছে। তো আপা এখন যে অনেক পোর খাওয়া শিক্ষিত লোকদেরকে পার্লামেন্টে ক্যাবিনেটে দেখতে পাচ্ছি, তো এই জন্য আশাবাদী হইতে পারতেছি না। যদি আজকে 11 দলীয় জোট যদি বিরোধী দলে না থাকতো, আওয়ামী লীগ এই জায়গায় থাকতো, এই 5 মাসে বা 6 মাসে আপনি 20 দিন কম করে হলে 20 দিন হরতাল পাইতেন। আর যদি আওয়ামী লীগ ক্ষমতা থাকতো, বিএনপি যদি বিরোধী দল থাকতো, 20 দিন না পাইলেও আপনার 10 থেকে 15 দিন হরতাল পাইতেন। আমরা কি এরকম কোনো জ্বালাও পোলাও কর্মসূচি করছি? করে নেই। তাহলে কি করছি? সরকারকে তো সহযোগিতাই করছি। এবং যে ডে 1 থেকে যে সরকার জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়ন করার কথা, সেটা সে না করে এখন পর্যন্ত আস্ফালন দেখাচ্ছে। আর আমরা 6টা মাস তাদেরকে সহ্য করছি, বরং আমরাই তো বেশি ধৈর্য ধরছি। বিএনপি সরকারকে আসলে বিরোধীরা ফেলা লাগে না। বিএনপি সরকার মানে নিজেই পড়ে যায়। এবং ঐতিহাসিকভাবে এই বিএনপি যখন ক্ষমতা থাকে তখন সে ক্ষমতা হারায়, আর যখন বিরোধী দলে থাকে সে ক্ষমতা যাইতে পারে না। দেশের জনগণ তার উদ্ধার করা লাগে। 1981 সালে এই বিএনপি তাদের নির্বাচিত গভর্নমেন্ট, সাত্তার গভর্নমেন্টের পতন ঘটে নাই বিনা রক্তপাতে। পারছে ঢাকাইতে। ওই সময় কি বিরোধী দল পালাইছে? সরকারকে ফেলে দিচ্ছে। 9টা বছর হোসেন মোহাম্মদ এরশাদ বিএনপিকে নিপীড়ন করছে, দেশের মানুষের নিপীড়ন করছে। বিএনপিকে উদ্ধার করলো জনগণ, 91 ক্ষমতায় বসাইলো। তাদের জোট সঙ্গী বিনা মন্ত্রিত্ব না নিয়ে তাদেরকে 18টা সিট দিয়েও দিল। তাদের সাথে প্রতারণা করে 96-তে আবার একটা একতরফা ইলেকশন করে ফেললো। তত্ত্বাবধায়ক একটা সেটেল ইস্যু, এটা ধ্বংস করে দিল। ওই সময় কিন্তু বিএনপির আমলে যে সেনাপ্রধান ছিল মানে নাসিম, যদি বিরোধী দলগুলো রাজি থাকতো সে কিন্তু একটা কু করে ফেলতো। বিরোধী দলের সায় পায় নাই জন্য কু করে নাই, মানে এরশাদের মতো আর পরিণতি করতো। আসেন এবার আসেন, কে এম হাসানেরকে প্রধান উপদেষ্টা বানাবে এই জন্য বিচারপতিদের বয়স 65 থেকে 67 করলো। একটা লোভ করলো। লোভ করার কারণে একটা 111 করে দিল বিএনপিরে, মানে প্রধান মানে সেনাপ্রধান মইনু আহমেদ। এগুলো কি বিরোধীরা করছে? 17 বছর ধরে বিএনপি ক্ষমতায় আসতে পারে না। পৃথিবীর এক বিরল ঘটনা, বিরোধী দল দেশের জনগণকে উদ্ধার করে, ক্ষমতায় যায়। সরকার যখন জালিম হয়ে ওঠে, নিপীড়ক হয়ে ওঠে, তখন বিরোধী দল জনগণকে উদ্ধার করে। আর বিএনপিকে 17 বছর পরে 17 জুলাইতে দেশের জনগণ উদ্ধার করছে। এবং এটা স্বীকারও করছে। প্রথম জেলখানা থেকে বিএনপি সিনিয়র নেতারা বেরোয় বলছে, হাউমা করে কাঁদে বলছে যে এরা জুলাই আন্দোলনকারী, এরা মানুষ না, এরা আসমান থেকে আসছে, আবাবিল পাখি, এরা আমাদের মানে মুক্ত করে নিয়ে আসছে। কয়েকজন এখনো স্বীকার করে যে আমি সবচেয়ে বেনিফিশিয়ারি, নাহলে আমার ফাঁসিটা হয়ে যেত। এখনো কয়েকজন স্বীকার করার, বাকিরা কিন্তু এখন বলে যে না, এটা খুব ক্ষতি হয়েছে তাদের, তারা নিজেরা নাকি পারত। তো এই যে বিএনপিকে দেখেন তো আপনি ঐতিহাসিকভাবে বিএনপি, বরং এই বিএনপি নিজের সাথে সবসময় নিজে প্রতারণা করে। 1975 সালে আওয়ামী লীগের ব্যাপারে এই দেশের মানুষ একটা সেটেল সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল। বিএনপি 1979 সালের ইলেকশনে আওয়ামী লীগকে ডেকে আনি বিরোধী দল বাড়াইছে, আওয়ামী লীগ পুনর্বাসন করছে। 96-তে একতরফা ইলেকশন করার কারণে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে। এবং 111ও বিএনপির কারণে হয়েছে। বিএনপি যদি লোভ না করতো, একটা পলিটিক্যাল মানে স্টেবিলিটি থাকতো। এখনো যদি এই 11 দলীয় জোট যদি বিএনপির পেছন থেকে হাত সরাই দেয়, বিএনপিকে ধাক্কা দেওয়া লাগবে না, বিএনপি নিজে নিজে পড়ে যাবে। এটা আমি মানে হলফ করে বলতে পারি। কারণ এই বিএনপির অতীত ইতিহাস বলে সে এরকম করে। এবং সে আপনার এত আনস্মার্ট, সে মনে করে যে তার যে ক্ষমতা আছে এই ক্ষমতা আর কারো নাই, অথচ তার যে সাংগঠনিক শক্তি এটা তো সব দেখা শেষ। আচ্ছা বলেন তো, আমরা বিএনপির যদি কোনো জুলুম না করি, একদম বিএনপির উপরে যদি একটা মানে বিশ্লেষণ করি, বিএনপি এই সরকার পতনের জন্য 2014 সালে অনির্দিষ্টকালে অবরোধ দেয় নাই। বিএনপির সাংগঠনিক শক্তিরা তো তখন আমরা দেখছি। বুঝলাম সরকার অনেক নিপীড়ন করছে, দমন করছে, দাঁড়াতে পারে না রাস্তায়। সাংগঠনিক শক্তির তো একটা পরীক্ষা হয়েছে। ওই অনির্দিষ্টকাল অবরোধ কিন্তু এখনো প্রত্যাহার করা হয় নাই। এবার আসুন 24-এ আমি এবং ডামি ইলেকশনের অসহযোগ আন্দোলন ঘোষণা দেয় নাই, পারছে সফল করতে। ওই অসহযোগ আন্দোলন কিন্তু এখনো চলে। এগুলো তো আমরা বলতে চাই না, তারপর বলা লাগে। ওনাদের যখন সংগঠনের মানে
অহংকারটা দেখায় যে বিএনপি এত ক্ষমতাবান, এত বেশি আমাদের সাংগঠনিক শক্তি, তো আপনাদের দুটো কর্মসূচি তো এখনো চলে। জনাব তারেক রহমান সাহেব উনি অত্যন্ত কথা এবং কাজের মধ্যে মিল রেখে কাজ করেন। উনি যেটা বলেন এবং প্রত্যেকটা মুহূর্তে এই দেশকে নিয়ে, দেশের মঙ্গলের জন্য চেষ্টা করছেন অক্লান্ত পরিশ্রম নিয়ে। প্রত্যেকটা জায়গায় কোথায় একটুখানি কমানো যায়, কোথায় একটুখানি ভালো কাজ করা যায়, এই সময়টায় উনি ব্যস্ত থাকেন। বিরোধী দল আমাকে কতটা রিলিজ দিয়েছে এটা ওনারা বলতে পারে, কিন্তু আমরা তো বুঝি যে রিলিজটা কোন পর্যায়ে গেলে কতটুকু কি হয়। আমি এইটুকু শুধু বলতে চাই, তারা যত রকম ভয়ভীতি দেখা, অত্যাচার করুক, কষ্ট দেখ, নির্যাতন করুক, তাদের বুঝতে হবে যে সংখ্যায় আমাদের চেয়ে তারা কম। এবং যখন আমাদের এই সুযোগে থার্ড পার্টি, যাদেরকে আমরা সবাই মিলে বিতাড়িত করেছি, তারা যখন আসবে, ওই প্রত্যেক দিন বাগে ধরে, বাগে যেদিন ধরে ওই দিন কিন্তু আর কেউ যায় না, মনে করে যে এমনি এমনি কথা বলছে। সো তারা যেভাবে কথা বলছে প্রতিদিন আমাদেরকে ফেলে দিবে, সেইখানে কিন্তু আমরা মারা গেলে কিন্তু নিয়েই মারা যাব, কারণ এটাই স্বাভাবিক। আমরা যদি বিএনপি যদি তাদের পিছনে না থাকতো, এটাও ঠিক, আমরা স্বীকার করি যে আমাদের ছেলেরা সামনে ছিল, আমরা এই খুশিতে এই জুলাইয়ের যোদ্ধাদের আমরা সম্মান করি, আমরা প্রতি মুহূর্তে বলি, মনে রাখার চেষ্টা করি। কিন্তু এটাও তো সত্যি, আমরা যদি পিছন থেকে না থাকতাম, তো ওই সরকার যত বড় অত্যাচারী ছিল, এরকম ছাত্র রাজনীতিকে ভুলুণ্ঠিত করার উনি অনেক স্পর্ধা রাখে। উনি যদি জানতেন যে বিএনপি নাই সামনে, জামাত নাই সামনে, আরও কিছু নাই, তখন এই ছাত্ররা কিন্তু তাদের এই অবস্থাটা ধরে রাখতে পারতো না। তার মানে কি, আমরা একে অপরের পরিপূরক। আমরা একজন, ওই যে বলেন না যে 10 টাকা হওয়ার জন্য যার 9 টাকা আছে তার কিন্তু 1 টাকা দরকার পড়ে, ওই 1 টাকা ছাড়া হবে না। 1 টাকাও ভীষণ ইম্পর্টেন্ট যার 9 টাকা আছে, আবার যার কাছে টাকা নাই তার কাছেও 1 টাকা খুব ইম্পর্টেন্ট। বিএনপি যে ধৈর্য ধরেছে নির্বাচনের আগ পর্যন্ত এবং এখন পর্যন্ত, নির্বাচনের পরেও বিএনপি কিন্তু কোনোখানে অহংকার দেখায় নাই। আমি একজন, যেভাবেই হই, আমি একজন সংসদ সদস্য, আমি বহু বছর রাজনীতি করি, আমার কোন কথাটাই মনে হয় যে আমি অহংকারী? আমি নিজেকেই বারবার মনে করি যে ফলবান বৃক্ষ নুয়ে থাকে, আমি এটাই মনে করতে পছন্দ করি, আমি এটাতেই অভ্যস্ত। কিন্তু আমার সাথে যদি কেউ এসে খুবই খবরদারি দেখায়, গরম দেখায়, তখন হয় আমি হাসি, না হয় আমিও তো মানুষ, রক্ত মাংসে, আমারও তো রাগ হতে পারে। আপনি সারাক্ষণ আমার পিছনে বটবাহিনী লেলিয়ে দিবেন, সারাক্ষণ তারা গালি দিবে, আর সামনে থেকে আপনি বলবেন আপা না আপনি খুব ভালো, আমি তো জানি যে এর পিছনে কারা কর্তা ব্যক্তিরা। তো তারপরেও কিন্তু আমরা ধৈর্য ধরে থাকি। আমি তাই বলবো তাদেরকেও যে আপনারাও এই কথাগুলো মনে রাখেন। কেবল তো আসছে সরাসরিতে এখন দেখতেছি মানে চুপ্পু বা এখানে অঘোষিতভাবে আসালামের পক্ষে দাঁড়াই গেছে বিএনপির লোকজন, তাকে বিদেশ যাইতে দিবে, নিরাপদে তার সাথে সেফ এক্সিট দিবে, এটা নাকি আবার সমঝোতা হয়েছে বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখতেছি। সমঝোতাটা কি? ওই 82,000 কোটি টাকাই তো এনসিপি মনে করে এই 82,000 কোটি টাকা জনগণের টাকা। চুপ্পু এবং চুপ্পুর যে মনিব বা এসালমের গোলাম চুপ্পু, তারা এই টাকা ফেরত দিতে হবে। এবং বিএনপি যদি এখানে কোনো ধরনের আন্ডার টেবিল নেগোসিয়েশন করে বা কোনো শীতলতা দেখায়, আমরা মনে করব বিএনপি এই টাকাগুলো তসরুপের সাথে বিএনপি দায়ী হবে। আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকে অথবা কালকে ওনারা যেটা বলার চেষ্টা করছেন যে ওনার বিরুদ্ধে ফৌজদারি অপরাধ অভিযোগ আনা যাবে না, অথবা গ্রেফতার করা যাবে না, মামলা করা যাবে না। আমাদের মহামান্য এরশাদ মহাশয় যখন ক্ষমতাচ্যুত হলেন, ওনাকে 7 দিনের মাথায় কোন সরকার মামলা দিয়ে গ্রেফতার করেছিল? বিএনপি সরকার। কি অভিযোগ ছিল? স্বৈরাচার, হাবিজাবি, এই যে তেমন কোনো দুর্নীতির অভিযোগ তখন কিন্তু করে টরে নেই, বাট জেলে কিন্তু বিএনপি ভরছে। তাহলে এরশাদ তো প্রেসিডেন্ট ছিলেন, আর্টিকেল 51-এর প্রিভিলেজ তো তারও ছিল, তাহলে বিএনপি সরকার তখন কি সংবিধান বদলে গেছিল? তখন তো রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল না, কিন্তু 51-এর প্রিভিলেজ তো রাষ্ট্রপতি শাসিত সরকার না, কিছু যায় আসে না তো। 51-এর প্রিভিলেজ ইস্যু হচ্ছে 51-এর প্রিভিলেজ। আপনার ভ্যালুসটাকে আমি ভ্যালুসকে বলছি, কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। আপনার তখন এক্সিকিউটিভ ক্ষমতা ছিল প্রেসিডেন্টের, এখন এক্সিকিউটিভ ক্যাপাসিটি নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে 51-এর প্রিভিলেজ তো সমান, যে অফিস অফ দ্য প্রেসিডেন্টকে আপনি ইমপিচ করতে পারবেন কিনা, পিনাল কোডে তাকে মুখোমুখি করতে পারবেন কিনা। হ্যাঁ পারবেন, যদি এই শর্ত যেগুলো বললাম সেগুলো করা যায়। প্রশ্ন হচ্ছে এই ভ্যালুতে যদি বিএনপি একমত না হয়, তাহলে যেটা হচ্ছে বিএনপি এভিডেন্টলি গত 5-6 মাসে সংস্কারের বিপক্ষে দাঁড়াচ্ছে বলে মানে এভিডেন্স এবং পারসেপশন দুটাই তৈরি হচ্ছে। বিএনপির 31 দফাতে 8ম অথবা 9ম দফাতে আছে সাংবিধানিক
রাষ্ট্রীয় সংবিধিবদ্ধ এই যে যত প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানে নিয়োগের নীতিমালা করে মেধা যোগ্যতার ভিত্তিতে তারা অ্যাপয়েন্ট করবে। তারেক রহমান থেকে শুরু করে আপনার সিনিয়র সকল লিডারের গত আওয়ামী লীগের আমলে এইরকম অসংখ্যবার আমরা বক্তব্য শুনেছি যে আওয়ামী লীগ যে নির্লজ্জভাবে দলীয়করণ করছে বিভিন্ন প্রতিষ্ঠানে, আমরা আসলে এগুলো বন্ধ করব, রোধ করব। যুগপৎ আন্দোলনে যেহেতু সাকিব ভাইরা আছেন, ওনারা নিজেরাও এই সংস্কার 31 দফার অনেক মিটিং ওনারা ছিলেন, এটাই কিন্তু বিএনপির স্পিরিট ছিল। এখন প্রশ্ন হচ্ছে কি দলের লোক কোথাও অ্যাপয়েন্ট করা যাবে না? যাবে। নীতিমালাটা করলেন না কেন? আবার অনেক প্রতিষ্ঠানে বাংলাদেশে দেখেছেন সামরিক আমলাদেরকে দেওয়া হয়, কোথাও কোথাও বেসামরিক আমলাদেরকে দেওয়ার প্রচলন আছে। আমরা বারবার দাবি করেছি সংস্কারের স্পিরিট হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানের অ্যাপয়েন্টমেন্টের নীতিমালা করেন, নীতিমালা করে দিয়ে আপনি এটার অ্যাপয়েন্টমেন্ট প্রসেসটা ওপেন করে দেন। একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যদি মনে করে যে এখানে আবেদন করবার জন্য আমার যোগ্যতা আছে, সে করবে। একজন প্রবাসী বাংলাদেশি যদি মনে করে যে আমি এই ইন্ডাস্ট্রিতে আমেরিকাতে ব্রিটেনে কাজ করেছি, আমি এটা ভালো জানি, আবেদন করতে দেন। একজন সামরিক বেসামরিক আমলা সবাই আবেদন করুক না, আবেদন করবার পরে আপনি যোগ্যতার ভিত্তিতে তাকে ওখানে অ্যাপয়েন্ট করেন। এই যোগ্যতায় যদি দলের লোক আসে আমার কোনো আপত্তি নাই তো, কিন্তু আপনি ব্ল্যাঙ্কেট, আপনি যে ব্ল্যাঙ্কেট দলের লোকদেরকে বসাচ্ছেন, আর আপা বললেন তাদের খুবই যোগ্য, কেন? তারা রাজপথে পোর খাওয়া, শিক্ষা থেকে শুরু করে সবই ভালো ভালো প্রতিষ্ঠান ঠিক থেকে আছে। তো আপা এখন যে অনেক পোর খাওয়া শিক্ষিত লোকদেরকে পার্লামেন্টে ক্যাবিনেটে দেখতে পাচ্ছি, তো এই জন্য আশাবাদী হইতে পারতেছি না, মানে এটা আমার সমস্যা আর কি। তো সেই জায়গাতে আমরা বোধ করতেছি দলের লোক নেওয়াটা প্রবলেম না, প্রবলেম হচ্ছে আপনি রাইট লোক নিচ্ছেন কিনা। আমি যখন আপনাকে ফ্লোর দিব আপনি আবার আমি এই উত্তর দিব। কথার উত্তর ঠিক দিবেন। আছে, ঠিক আছে। এই অনুষ্ঠান কিভাবে চলবে